আগ্রাসন অপতথ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা, ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখার আহ্বান। এদেশের ধর্মীয় নেতৃত্ব তারা তাদের জায়গা থেকে অত্যন্ত দায়িত্বশীল। আমরা বাংলাদেশের মানুষ, আমরা যে আসলে সম্প্রীতির মানুষ, যা আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ অনেকের পরিচয় মেলেনি আজও। ১২৭টি কবরের মরদেহ শনাক্তে আদালতের নির্দেশের অপেক্ষায় স্বাস্থ্য মন্ত্রণালয়। ভোট কারচুপি এবং ছাত্র আন্দোলনে হত্যায় অভিযুক্ত আনসার বাহিনী ঠেলে সাজানোর চেষ্টা, নির্বাচনী ব্যবস্থায় নিয়োগের আগে খোঁজ নেয়ার তাগিদ। এবং কুমিল্লার লালমাই পাহাড় কেটে তৈরি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা, 10 বছরের মধ্যে অস্তিত্ব বিলীন হওয়ার শঙ্কা। স্বাগত এখন সকালে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। ভারতীয় আগ্রাসন এবং অপতথ্য প্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন দেশের সকল ধর্মীয় সম্প্রদায়ের নেতারা। প্রধান উপদেষ্টার ডাকা বৈঠকে অংশ নিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলিম সম্প্রদায়ের নেতারা বলেন, আইনজীবী আলিফ হত্যাকাণ্ড, সহকারী হাই কমিশনে হামলা সহ এসব ঘটনার পরও ধৈর্যের পরিচয় দিয়েছে বাংলাদেশ। বৈঠক শেষে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ভারতের অপতথ্য দুই দেশের জন্য হুমকি স্বরূপ, তা দেশটিকে জানানো হয়েছে। তিনি বলেন, ভারতকে আগে জুলাই গণঅভ্যুত্থান এবং আওয়ামী লীগের গণহত্যার স্বীকৃতি দিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন বেলায়েত হোসেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সার্বভৌমত্বের প্রশ্নে মিলেমিশে সবাই এক কাতারে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বাংলাদেশ, ঐক্যবদ্ধ দেশের সকল রাজনৈতিক দল এবং ধর্মীয় সম্প্রদায়। এমন বার্তা বিশ্বের কাছে পৌঁছে দিতে সর্বদলীয় রাজনৈতিক সভার পর এবার সকল ধর্মীয় সংগঠনের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক। শুরুতেই তিনি বলেন, সব ধর্ম, বর্ণ, জাতপাত মিলে বাংলাদেশের সবাই একটি পরিবার। আমরা আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, কিন্তু পরিবার এক। আমরা সবাই একই পরিবারের সদস্য। তিনি বলেন, সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে বলে যা শোনা যাচ্ছে, সেটা থেকে কিভাবে উদ্ধার হওয়া যায় তার জন্যই এই বৈঠক। হামলা নিয়ে যে তথ্য প্রচার হচ্ছে সেখানে এত গরমিল কেন, তা খোঁজ নেওয়ার তাগিদের কথা জানিয়ে সংখ্যালঘু সমস্যার বিষয়ে অবাধ সত্য তথ্য কিভাবে সংগ্রহ করা যায় সে বিষয়ে ধর্মীয় নেতাদের কাছে পরামর্শ চান প্রধান উপদেষ্টা। তথ্যগুলো কিভাবে আমরা পাবো, ঘটনা ঘটছে সেটা আমাদের জানা। প্রকৃত তথ্য অনেক সময় সরকারি তথ্যের উপরে ভরসা করা যায় না। কর্তা যা চায় সেভাবে বলে দেয়, আসলটা মন খুলে বলতে চায় না, তো যেহেতু কর্তা নারাজ হবে তাতে আমরা আসল খবরটা জানতে চাই। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন রামকৃষ্ণ মিশন সহ বিভিন্ন মন্দির ও সংগঠনে থাকা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, ধর্ম উপদেষ্টা আফম খালিদ হাসান, উপদেষ্টা মাহফুজ আলম, আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ, বৌদ্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক, বিভিন্ন খ্রিস্টান গির্জার পুরোহিত, বাইতুল মোকাররমের খতিব, রাষ্ট্রচিন্তক ফরহাদ মজার ও হেফাজত ইসলামের 5 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে হিন্দু সম্প্রদায়ের নেতারা বলেন, বাংলাদেশে কারো মধ্যে কোনো বিভেদ নেই, যারা বিভেদ তৈরি করছে তারাই ভারতে বসে অপপ্রচার চালাচ্ছে। আমাদের 4 ধর্মের মধ্যে যাতে আমাদের ঐক্যবন্ধন থাকে, এটা যাতে কখনোই যাতে বিনষ্ট না হয়, আমরা ঐক্যবন্ধনে থাকতে চাই। কারোর মধ্যে কোনো বিভেদ নেই, তবে বিভেদটা কোথায়? বিভেদ তো হচ্ছে, বিভেদটা কে করছে? এবং এই যারা করছে তাদেরই লোক ওখানে বসে এই প্রোপাগান্ডাটা ছড়াচ্ছে। এ সময় বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মীয় সংগঠনের নেতারা বলেন, ভারতীয় গণমাধ্যমে অনেক উস্কানির পরও ধৈর্যের পরিচয় দিয়েছে বাংলাদেশের মানুষ। ছোটখাটো মিডিয়াতে অনেক উস্কানিমূলক কথা বলা হচ্ছে, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, আমরা যে আসলে সম্প্রীতির মানুষ, যা আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি। আমরা চাই আমাদের পজিটিভ, আমরা আমাদের দেশের কথাই আমরা প্রচার করবো, যেটা ভালো দিক আমরা সেটাই আমরা প্রচার করবো। আমরা দেশে ভালো আছি। প্রত্যেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলে মেয়েরা নতুন ভাবে জাগ্রত হবে সোনার বাংলাকে সুন্দরভাবে গড়তে। আমরা ঐক্যবদ্ধ আছি, এই সরকারকে আমরা
সহযোগিতা করব। হেফাজত নেতারা বলেন, পরাজিত শক্তি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পুরো বাংলাদেশ। আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের পরও মুসলমানরা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেন আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ। তিনি বলেন, যারা ফাটল দেখাতে চাইছেন তাদের অপপ্রচারে পা দেওয়া যাবে না। এদেশের ধর্মীয় নেতৃত্ব তারা তাদের জায়গা থেকে অত্যন্ত দায়িত্বশীল এবং দায়িত্বশীলতার কারণে কিন্তু আপনারা দেখেছেন যে আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের পরে সারা বাংলাদেশে মুসলমানরা অত্যন্ত ধৈর্য এবং সংযমের পরিচয় দিয়েছেন। বেশ কয়েকজন অমুসলিম ভাই আজকে স্বীকার করেছেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। সবার শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন উপদেষ্টা মাহফুজ আলম। ভারতের অপতথ্য দুই দেশের জন্য হুমকি স্বরূপ জানিয়ে তিনি বলেন, ভারতকে আগে জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগের গণহত্যার স্বীকৃতি দিতে হবে। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই তাদের যে মিডিয়ার যে ভূমিকা, এটা আমরা বারবার যখনই আমাদের কথা বলার সুযোগ হয়েছে আমরা তাদেরকে তুলেছি যে আপনারা মিডিয়ার এই ভূমিকাকে আপনারা এটা কার্টেইল করতে হবে। এটা আপনাদের দেখতে হবে যে এইভাবে এই কোঅর্ডিনেটেড ক্যাম্পেইন যেটা আপনারা চালাচ্ছেন, মিস ইনফরমেশন, এটা আসলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য হুমকি স্বরূপ। বাংলাদেশে সব ধর্মের লোক ভালো আছেন এমন কথা জানিয়ে একটি আন্তর্জাতিক সম্প্রীতি সম্মেলন করার পরামর্শ দিয়েছেন বৈঠকে অংশ নেয়া বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতারা। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে ১২৭টি কবরের সন্ধান মেলার পর মরদেহগুলোর ডিএনএ টেস্টের দাবি ওঠে। গণকবর শনাক্তে আইনি লড়াই করার কথাও বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, আদালতের নির্দেশনা পেলেই মরদেহ শনাক্তের কাজ শুরু করা হবে। এমন প্রেক্ষাপটে সব শহীদের পরিচয় দ্রুত শনাক্ত এবং গণহত্যার সুষ্ঠু বিচার দাবি ভুক্তভোগী পরিবারের। বিস্তারিত জানাচ্ছেন জাওয়াত মাহমুদ। জুলাইয়ের শুরু থেকে আগস্টের ৫ তারিখ চরম রাষ্ট্রীয় নিপীড়নে হত্যাকাণ্ডের শিকার হয়েছে অনেক পরিবার। কোনো কোনো পরিবার নিহত স্বজনদের সন্ধান পেলেও কেউ বা এখনো খুঁজছেন হন্য হয়ে। তাদেরই একজন নার্জিয়া আক্তার ও তার সন্তান মুহাম্মদ রাইয়ান। ৪.৫ মাস ধরে হৃদয়ের ক্ষত চেপে স্বামী ও বাবাকে খুঁজছেন তারা। যাদের স্বজনরা হারা হয়েছে তারা একমাত্র বুঝে তাদের পেইন কি, তাদের কষ্টটা কোন পর্যায়ে। আমার বাবা গেছে, আজকে আমি বুঝতেছি যে আমার পেইন আমার কোন জায়গায়। বৈষম্যহীন রাষ্ট্রের দাবিতে জুলাইয়ে দেশব্যাপী যখন প্রবল প্রতিরোধ, তখন তা দমনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদেরও আন্দোলন দমনে গুলি চালাতে দেখা যায়। বিধ্বংসী হয়ে ওঠা রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে হত্যার শিকার হয় সহস্রাধিক মানুষ। অভিযোগ ওঠে গণহত্যার। অজ্ঞাত সমাধিগুলোর সামনে দাঁড়িয়ে এই পরিবারটি যখন প্রার্থনা করছে, তখন তারা জানে না ঠিক কোন সমাধিটি তার স্বজনের। জুলাই আগস্টে ঘটা হত্যাকাণ্ডের শিকার স্বজনহারা এই পরিবারটির দাবি, রায়ের বাজার এই বুদ্ধিজীবী কবরস্থানের এই জায়গাটিতেই গণকবর দেওয়া হয় তাদের পরমাত্মীয়কে। পরিবারটি দাবি করছিল ১৮ই জুলাই রাজধানীর গোলাপবাগে আন্দোলন চলাকালে পুলিশের সহায়তায় ছাত্রলীগ ও যুবলীগ কুপিয়ে হত্যা করে রফিকুল ইসলামকে। পরবর্তীতে হাসপাতাল থেকে মর্গ কিংবা ময়লার ভাগারে খোঁজাখুঁজির পর আঞ্জুমান মফিদুলের মাধ্যমে খোঁজ মেলে বুদ্ধিজীবী কবরস্থানে। এখানে এসে আমার লাশটাও সঠিকভাবে বলতে পারতেছি না যে এইটা আমার স্বামীর কবর। আজকে এখানে আসি শুধু তীর্থে কাকের মতন তাকাই থাকি। সরকারের কাছে দাবি একটাই যে আপনার অতি দ্রুত সম্ভব স্পেসিফিক একটা দিনের ভিতরে ডেকে তাদের ডিএনএ টেস্ট করে তাদের স্বজনের লাশ তাদেরকে বুঝিয়ে দেওয়া। পরিবারটি যখন গণকবরের কথা বলছে, তখন আমরা এই কবরস্থানের মসজিদের ইমামের কাছে জানতে চাই ঘটনার সত্যতা নিয়ে। জুলাই মাসের ১ তারিখ থেকে আগস্ট মাসের ৫ বা ১০ তারিখের এর মধ্যে ৮১টা কবর শনাক্ত করা হয়েছে, কিন্তু গ্যাঞ্জামের সময় সম্ভবত ৬০ থেকে ৬৫টা আঞ্জুমান লাশ নিয়ে আসছে আর কি। ৫ তারিখের পরে কি আসছে এখানে? আগস্ট মাসে? হ্যাঁ,
এটা তো ওই নোট খাতায় আছে আর কি। ইমামের কথার সূত্র ধরে আঞ্জুমান মফিদুলের মুখপাত্রের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও মেলেনি সদুত্তর। আপনি অফিসে আসছেন? ওই যে সাংবাদিকরা আসছিল তারা আসছিল, আপনি তো কথা বলুন ওই এখন টিভির। ঠিক আছে, আমাদের কথা বলা যাবে। কথা বলুন। হ্যালো কামরুল ভাই, এটা তো আপনার আমাদের যিনি দাফন সেবা অফিসার আছে তার সাথে কথা বলতে হবে। আমি হচ্ছে ওনার কাছ থেকে আপনার নম্বরটা নিয়েছি। উনি তখন আমাকে বলেছেন এখানে স্পোক পারসন হচ্ছেন আপনি। তার তথ্য আমার কাছে পেলে তো আমি বলতে পারবো না, আর আমি তো এখন অসুস্থ। যারা প্রথম এই গণকবরের সন্ধান দেন সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন 127টি কবরের সন্ধান পেয়েছেন তারা। ডিএনএ টেস্টের মাধ্যমে লাশ শনাক্ত করে পরিবারগুলোর কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানানোর সাথে গণহত্যার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় যাবার কথাও বলছেন তরুণ নেতারা। যারা নিহত হয়েছেন তারা শহীদ, তাই তাদেরকে চিহ্নিত করে তাদের লাশকে সসম্মানে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া, এটা আমাদের মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের একটি দায়িত্ব। আমরা একটা পেপারস রেডি করছি, যার ভিত্তিতে আমরা আসলে স্বাস্থ্য মন্ত্রণালয় সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে দপ্তর আছে এবং পুলিশ হেডকোয়ার্টার্স সব জায়গায় আমরা এই কিটগুলো ডকুমেন্টস এবং কাগজগুলো প্রেরণ করব। এদিকে ডিএনএ স্যাম্পলিং করার জন্য আদালত থেকে নির্দেশনা আসার অপেক্ষায় আছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন প্রশ্ন হচ্ছে যে বেওয়ারিশ লাশ দাফন করা হয়েছে বলে কোনো জায়গা যদি চিহ্নিত করা হয় এবং যদি আইন প্রয়োগকারী সংস্থা সেই ক্ষেত্রে বাদী মামলা করে, আদালত থেকে আদেশ আসলে সেই ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হচ্ছে স্যাম্পলটা নিয়ে ল্যাবরেটরিতে পরীক্ষা করা মাত্র। দ্রুত সময়ের মধ্যে কবরগুলো চিহ্নিত করে পরিবারের কাছে মরদেহগুলো ফিরিয়ে দেওয়ার পাশাপাশি সুষ্ঠু বিচারের প্রত্যাশা ভুক্তভোগীদের। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। কাজ সামাজিক নিরাপত্তা এবং গ্রামীণ উন্নয়ন, অথচ বরাবর রাজনৈতিক হাতিয়ার হিসেবেই ব্যবহার হয়েছে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী। অভিযোগ রয়েছে বিগত 3টি জাতীয় নির্বাচনেই ভোট কারচুপিতে সহায়তা করেছে এই বাহিনী। ছাত্র জনতার অভ্যুত্থানে নির্বিচারে গুলি এবং গণঅভ্যুত্থান শেষে প্রতি বিপ্লবের অভিযোগের তীরও এই বাহিনীর দিকেই। কতটুকু ঢেলে সাজানো হয়েছে এই বাহিনীকে? লিখন শেখকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হোসেন। পুলিশের সহায়ক বাহিনী হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করছে আনসার সদস্য বিক্রম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তার পাশাপাশি শৃঙ্খলাও তাদের দায়িত্ব। ঢাকা মেডিকেলে আমরা প্রতিটা ওয়ার্ডে যেখানে মনে করেন রোগীরা থাকে তাদের নিরাপত্তা দেই এবং বাইরে পার্কিংয়ে যেমন আছে গাড়ি ঘোড়া এগুলা সবগুলা সরিয়ে দেই। আর কি কাজ করেন তারা? রোগী তাকে কোথায় ভর্তি করতে হবে, কোথায় সে যাবে, কোথায় গেলে তার সুবিধাটা পাবে, এই তথ্যটা আমরা প্রদান করে থাকি। হাসপাতাল ও রোগীর নিরাপত্তার ভার তাদের উপর হলেও সুযোগ সুবিধা কেমন? নতুন বাংলাদেশে চাওয়া পাওয়া বা কতটুকু পূরণ হলো? যারা আন্দোলন করছে এরা দেখা যায় কিছু লোক ফ্রিজ করছিল, এগুলো কিছু লোক আসছে এবং কিছু লোক এখনো আছে ফ্রিজ অবস্থায়। আমাদের রেশপতা বাতিল হয়েছে। ডিজিজ মহোদয় স্যার আশ্বাস দিচ্ছে আমাদের সামনে আরও বেতন বৃদ্ধি করবে, রেশন বৃদ্ধি করবে। নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার বাহিনীর ইতিহাসের শুরুটা 1948 সাল থেকে। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, সব জায়গায় ছিল আনসারের গুরুত্বপূর্ণ ভূমিকা। অথচ শেষ 15 বছরে এই ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। ভোট কেন্দ্রে কারচুপির সহায়তা থেকে শুরু করে আন্দোলন দমনে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে এই বাহিনী। 2014, 2018 ও 2024-এর নির্বাচনে ভোট কারচুপিতে তৎকালীন আওয়ামী লীগ সরকারকে সহায়তা করার অভিযোগ ছিল এই বাহিনীর বিরুদ্ধে। এছাড়া ভোটকেন্দ্র দখল হচ্ছে দেখেও নিশ্চুপ থাকারও অভিযোগ ছিল। সবথেকে বড় অভিযোগ ছাত্র জনতার আন্দোলন থামাতে গুলি নিক্ষেপ। অভিযোগ রয়েছে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পরও প্রতিবিপ্লবের চেষ্টা করেছে এই বাহিনী। চাকরি জাতীয়করণের দাবিতে জড়িয়েছে সাধারণ শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে। ছাত্র জনতার প্রতিরোধের মুখে পালিয়ে যেতে বাধ্য হয় তারা। অভিযোগ ওঠে গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে আনসার বাহিনী প্রতিবিপ্লবের চেষ্টা করে। জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তার নিয়ন্ত্রণ থাকে আনসারের হাতে। তবে বিগত সময়ে তারা আওয়ামী লীগের সহযোগী হিসেবেই বেশি কাজ করছে। পরিবর্তিত পরিস্থিতিতে কতটুকু সংশোধন হলো তারা, কি পরিবর্তন আনলো নিজেদের মধ্যে, চলুন জেনে আসি।
দাবি ওঠে এত এত অপরাধের সাথে জড়িত বাহিনীকে ঢেলে সাজানোর। পরিবর্তন করা হয় আনসার প্রধান। এরপর পার হয়েছে 3 মাসের বেশি সময়। কতটুকু ঢেলে সাজানো গেল আনসারকে? বিভ্রান্তির জালে আমাদের আনসারের সদস্যকে আর জড়াতে পারবে না, কারণ তারা জানে তাদের লক্ষ্য কি, তাদের মিশন কি, তাদের কার্যক্ষেত্রে তাদের ভূমিকা এবং সক্ষমতা কি। এরা এখন আগের চেয়ে বেশি সচেতন। তথ্য বলছে নবম জাতীয় সংসদ নির্বাচনে 4,23,156 জন আনসার মোতায়েন করা হয়েছিল। তবে দশম জাতীয় সংসদ নির্বাচনে আনসার মোতায়েনের সংখ্যা নেমে আসে অর্ধেকে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার মোতায়েনের সংখ্যা 4.5 লাখের বেশি, আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 5,05,000-এর বেশি আনসার মোতায়েন করা হয়েছে দেশে। গণ অভ্যুত্থানের পর নতুন করে নির্বাচনমুখী যাত্রা অন্তর্বর্তীকালীন সরকারের। কতটুকু ঢেলে সাজানো হয়েছে এই বাহিনীকে? যে সামনে নির্বাচনের একটা কার্যক্রমে আনসার সবচেয়ে বেশি ওতপ্রোতভাবে জড়িত থাকে, তো সেই জায়গাটা আমরা যেন আরো বেশি কার্যকর ভূমিকা রাখতে পারি, তার জন্য আমরা আসলে ডাটাবেস তৈরি করার কাজ শুরু হয়ে গেছে। তো ইতিমধ্যে আমরা পরিচয়ের জন্য তার এনআইডি সহ তার আনসারের যে ট্রেনিং, সেই ট্রেনিংয়ের সার্টিফিকেশন সহ এগুলোর যাচাই বাছাই অলরেডি শুরু হয়ে গেছে। বাহিনীটিকে ঢেলে সাজানোর পাশাপাশি নির্বাচনী ব্যবস্থায় নিয়োগের আগে খোঁজ নেয়ার কথা বলছে সমাজ বিশ্লেষকরা। আনসারের মধ্যে তাদের মধ্যে অনেকেই কিন্তু বর্তমান বাস্তবতায় সুর বদল করে বর্তমান পরিস্থিতি বা সরকারের সাথে বা সামনের দিনে নির্বাচনে কারা আসতে পারে তাদের সাথে মিশে যাওয়ার চেষ্টা করছে। এই মিশে যাওয়াটা কিন্তু আসলে নানা ধরনের অস্থিরতা বা ভয়ের জায়গাটা কিন্তু সবসময় সক্রিয় রাখে। আনসারের কাজের পরিধি বুঝতে পারলে শৃঙ্খলার পাশাপাশি সামাজিক নিরাপত্তা ও দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে এই বাহিনী সহায়তা করতে পারবে বলে ধারণা আইন শৃঙ্খলা সংশ্লিষ্টদের। আরিফ হোসেন, এখন, ঢাকা। পাহাড় খেকোদের কারণে ক্ষত বিক্ষত কুমিল্লার লালমাই পাহাড়। ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এই লালমাটির পাহাড় কেটে প্রতিনিয়তই তৈরি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, বিনোদন কেন্দ্র, রাস্তাঘাট, ঘরবাড়ি সহ নানা স্থাপনা। এতে পাহাড় পরিণত হচ্ছে সমতল ভূমিতে, উজাড় হচ্ছে বনভূমি। কামরুল হাসানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাসুদ আলম। 11 মাইল লম্বা ও 2 মাইল চড়া এই পাহাড় কেটে গেল 2 দশকে গড়ে উঠেছে কাশবন নামের পার্ক ও রিসর্ট, ব্লু ওয়াটার পার্ক, লালমাই লেকল্যান্ড, ডাইনোসর পার্ক, ম্যাজিক প্যারাডাইজ। নির্মাণাধীন আছে আরও বেশ কিছু বিনোদন কেন্দ্র। এছাড়া এ পাহাড়ের টিলা কেটে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বেসরকারি সিসিএন বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ফিজিক্যাল কলেজ সহ নির্মাণ হয়েছে সরকারি ও বেসরকারি নানা স্থাপনা। কুমিল্লা জেলার প্রায় 3000 একর এলাকা জুড়ে রয়েছে পাহাড়, যার মধ্যে লালমাই অন্যতম। পাহাড়টির অধিকাংশ জমি ব্যক্তি মালিকানাধীন হওয়ায় প্রয়োজনে অপ্রয়োজনীয় মাটি কেটে বনভূমি উজাড় করছেন স্থানীয়রা। আগামী 10-12 বছর পরে আমরা এই পাহাড় দেখতে পারবো না। বাড়ি ঘর হইতে আছে, প্রতিষ্ঠান হইতে আছে, দোকান ফাট হইতে আছে, এগুলো মাইসের মাটি কাটে, কারণ ছাড়া কি আর করেন। দুর্বৃত্তরা আছে কিছু টাকার বিনিময়ে হারাসুপল হয়ে যায়। ইতিহাস ও প্রকৃতি রক্ষায় পাহাড় সংরক্ষণ জরুরি, তাই সম্মিলিত উদ্যোগের মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। লালমাই ময়নামতির এই পাহাড় শ্রেণীকে রক্ষা করতে চাই, তাহলে আমাদের সচেতনতার দরকার রয়েছে। অপ্রয়োজনে এই অঞ্চলে কোনো ধরনের স্থাপত্য এগুলি না করা দরকার। পাশাপাশি এইখানে যারা বসবাস করছে তাদেরকে এটার ইম্পর্টেন্ট বোঝানো দরকার যে এই অঞ্চলটা কিন্তু একটা প্রাকৃতিক বায়োম। পরিবেশ অধিদপ্তর গত 1 বছর যাবৎ প্রায় 4টার মতো মামলা করছে, এনফোর্সমেন্ট মামলা করছে, জরিমানা করছে, এবং আমরা প্রতিনিয়ত এটা করে থাকি। পাহাড় ও বনভূমি বাঁচাতে ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। পাহাড় কাটার কোনো সুযোগই নেই। আপনি দেখেন এরকম করে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান করতে গিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানও তারা কাটছে, এবং এটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অর্থাৎ জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রে আমরা এখানে কোথাও কাউরে কোনো ব্যক্তিকে ছাড় দেওয়ার পক্ষে না। পাহাড়গুলো আসলে ব্যক্তি পর্যায়ে কাটার চেয়ে প্রাতিষ্ঠানিকভাবে পাহাড় ধ্বংস বা পাহাড় কর্তন বেশি হচ্ছে। যেটা আমি বলতে চাই যে যখন কোনো প্রতিষ্ঠান করার জন্য জমি অধিগ্রহণ করা হবে, জমি নির্ধারণ করা হবে, তখন যেন আমরা পাহাড়ি জমি এবং বনভূমি বাদ দিয়ে আমরা সাইট সিলেকশন করি। পরিবেশবিদদের মতে এভাবে চলতে থাকলে আগামী 10 বছরের মধ্যে লালমাই পাহাড়ের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। পাহাড়ের বেশিরভাগ টিলা এরই মধ্যে সমতল ভূমিতে রূপ নিয়েছে। এটি সংরক্ষণ জরুরি, তাই লালমাই পাহাড় রক্ষায় সরকারের সঙ্গে এগিয়ে আসতে হবে স্থানীয় বাসিন্দাদেরও।
মাসুদ আলম, এখন কুমিল্লা। চুয়াডাঙ্গায় ক্রমেই নামছে তাপমাত্রা, ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। এতে চরম দুর্ভোগে পড়ছেন দরিদ্র শ্রমজীবী মানুষ, অন্যদিকে বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অনিক চক্রবর্তী। অনেক শীতকালীন রোগ যে হচ্ছে, এখানে হাসপাতালগুলোতে ভিড় কেমন দেখছেন? আরও একটি বিষয় জানতে চাই যে স্বল্প আয়ের মানুষকে কোনো সহায়তা দেওয়া হচ্ছে কিনা প্রশাসনের পক্ষ থেকে? রৌশন, আজ চুয়াডাঙ্গায় সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.5 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রার পারদ কিন্তু আসলে গত কয়েকদিনের থেকে আসলে নামতে শুরু করেছে। আজ ভোর থেকে আসলে ঘন কুয়াশায় ঢাকা ছিল সড়কের চারপাশ। সড়কে যে যানবাহনগুলো চলাচল করছিল সেগুলো কিন্তু আসলে হেডলাইট জ্বালিয়েই আসলে চলাচল করছিল সড়কে। পাশাপাশি এই বেশ কয়েকদিনে তাপমাত্রা নামার কারণে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ উপজেলার যে 4টি স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে কিন্তু আসলে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। এসব ভর্তি হওয়া রোগীর মধ্যে শিশু এবং বয়স্কদের সংখ্যাই বেশি। পাশাপাশি সদর হাসপাতাল এবং প্রাইভেট যে ক্লিনিকগুলো আছে সেখানে শীতজনিত ভর্তি রোগীর সংখ্যা কিন্তু প্রতিনিয়তই বাড়ছে। চিকিৎসকদের পক্ষ থেকে যারা হাসপাতালে যারা রোগীরা ভর্তি হচ্ছে তাদেরকে নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে এই সময় কিন্তু শিশুদের প্রতি বাড়তি নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এছাড়া হঠাৎ করে আসলে তাপমাত্রা নামার ফলে শীত কিন্তু প্রতিনিয়তই বাড়ছে, ঘন কুয়াশা থাকছে চারিপাশ। এতে করে দুর্ভোগ কিন্তু আসলে খুব বেড়েই চলেছে। সবথেকে দুর্ভোগে পড়েছেন কিন্তু খেটে খাওয়া মানুষ এবং নিম্ন আয়ের মানুষ, ছিন্নমূল মানুষ। পাশাপাশি আমার ঠিক পেছনেই কিন্তু যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু আসলে শ্রমিক, অর্থাৎ তারা ঠিক ভোরে আসে আসলে কাজের সন্ধানে সড়কের পাশে আসলে তারা অবস্থান করে। আমার সাথে বেশ কয়েকজন দিনমজুরের কথা হয়েছিল, শ্রমিকের কথা হয়েছিল। তারা বলছে যে ভোরে তারা যখন কাজের সন্ধানে রাস্তায় বের হয় তখন কিন্তু আসলে তাদের অনেক কষ্টের শিকার হতে হয়। পাশাপাশি আবহাওয়া অফিসের সাথে আমার কথা হয়েছিল। আবহাওয়া অফিস বলছে যে আজকে তাপমাত্রা 13.5 ডিগ্রি সেলসিয়াস তারা সকাল 6টায় রেকর্ড করেছে। এই তাপমাত্রা প্রতিনিয়তই নামবে, অর্থাৎ সামনের যে দিনগুলো আসছে সেই দিনগুলো কিন্তু আরো ভয়াবহ। তাপমাত্রা কমবে, শীতের পরিস্থিতি আরো বাড়বে চুয়াডাঙ্গায়। তো শীত পরিস্থিতি নিয়ে আমার কাছে রওশন, চুয়াডাঙ্গা থেকে এই ছিল সর্বশেষ। তীব্র শীতে দুর্ভোগে পড়েছেন স্বল্প আয়ের মানুষ, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী অনিক চক্রবর্তী। দেশে আশঙ্কাজনক হারে কমছে পাখির সংখ্যা। বাসস্থানের অভাব, জলাধার, বনাঞ্চল কমে যাওয়া সহ নানা কারণে বিলুপ্ত হচ্ছে পাখি। জীববৈচিত্র্য রক্ষায় সচেতন হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। ফ্যাক্টরি থেকে প্রচুর ধোঁয়া নির্গত হচ্ছে। এই ধোঁয়াগুলো গাছের মধ্যে যখন এগুলো যায়, পোকামাকড় এগুলো থাকে না, পাখিরা খাবার খেতে পারে না। পোকামাকড় কমছে মানে পাখি কিন্তু কমছে, খাদ্য শিকড়টা বিরাট একটা ঘাটতি হয়েছে। গাছ কমে গেলেই আবার পাখির সংখ্যাগুলো কমে যায়, আবার কমে যায় বলতে পাখিগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে ধরা পড়ছে না পর্যাপ্ত ইলিশ। ঘাটগুলোতে সরবরাহ কমায় কেজিতে দাম বেড়েছে 50 থেকে 100 টাকা। এ নিয়ে আরও জানাতে মেঘনা পাড়ের তুলাতুলি মাছ ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, আকার ভেদে ইলিশের দরদাম জানাবেন। রওশন, নভেম্বরের পুরো নভেম্বর মাস জুড়ে কিন্তু ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে একরকম ইলিশ অন্যান্য নদীর মাছের সংকট ছিল। এরপরে জেলেরা আশা বুক বেঁধেছিল যে ডিসেম্বরের প্রথম দিকে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশ মাছের দেখা পাবে, কিন্তু ডিসেম্বরে আজকে 6 তারিখ পেরোলেও কিন্তু নদীতে এখন পর্যন্ত আশানুরূপ ইলিশের দেখা পাচ্ছে না বলেও কিন্তু জেলেরা অভিযোগ করেছে। ইলিশের সরবরাহ কম থাকায় কিন্তু ঘাটগুলোতে পাইকারি রেটে প্রায় 50 থেকে 100 টাকা মতো দাম বেড়ে ভোলার এই পাইকারি বাজারগুলোতে 1800 থেকে 1900 টাকা পর্যন্ত কেজির মাছটা বিক্রি হচ্ছে। এছাড়াও কেজির উপরে 1 কেজি ওজনের উপরে যেই 1200 থেকে 1500 গ্রামের ইলিশ মাছ তা বিক্রি হচ্ছে 2100 থেকে 2200 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 2300 টাকা পর্যন্ত বিক্রি হওয়ার খবরও কিন্তু আমরা পেয়েছি। এছাড়াও যেই 700 থেকে 800 গ্রামের ইলিশ মাছ রয়েছে তাও কিন্তু 1600 থেকে 1700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও নদীর মাছের সরবরাহ এবং ইলিশ মাছের সরবরাহ কম থাকায় কিন্তু চাষের মাছের দামও কিন্তু তুলনামূলকভাবে কেজি প্রতি 20 থেকে 30 টাকা
টাকা পর্যন্ত বৃদ্ধি পাওয়ার খবর কিন্তু আমরা পেয়েছি। এই পাইকারি বাজারে যখন ইলিশের সরবরাহ কম, দাম ঊর্ধ্বমুখী, এক্ষেত্রে কিন্তু এর প্রভাব কিন্তু খুচরা বাজারে পড়েছে। বিশেষ করে ভোলার যে খুচরা বাজারগুলো রয়েছে এই বাজারগুলোতে কেজি প্রতি 150 থেকে 200 টাকা পর্যন্ত ইলিশের দাম বৃদ্ধি পেয়েছে বলেও কিন্তু ব্যবসায়ীদের সূত্রে আমরা জানতে পেরেছি। তবে আমি জেলেদের সাথে কথা বলেছিলাম, নদীতে মাছ না পড়ার কারণ হিসেবে তারা কিন্তু একটি বিষয় জানিয়েছেন। বিশেষ করে ভোলার চরগুলোতে বেশ কিছু ডুবোচর রয়েছে। এই ডুবোচরগুলোতে এই 22 দিনের নিষেধাজ্ঞা পর ইলিশ যখন ডিম ছেড়েছে, ডিম ছাড়ার পরে এই যে রেণুগুলো ফুটেছিল এই রেণুগুলোতে এই ডুবোচরে অবস্থান করেছে। কিন্তু কিছু অসাধু জেলে প্রভাবশালীদের ছত্রছায়ায় কিন্তু এই চরঘেরা জাল এবং অবৈধ পাই জাল, মশারি জাল, বিন্দি জাল দিয়ে কিন্তু এই সকল রেণুপোনা ধ্বংস করার কারণে কিন্তু ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে এখন একরকম ইলিশের অকাল দেখা দিয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন যে এই অবৈধ জাল যদি অপসারণ করা যায় তাহলে ভোলার মেঘনা তেঁতুলিয়া সহ সাগর মোহনায় অনেক ইলিশ সহ নদীর মাছের সরবরাহ বৃদ্ধি পাবে। তবে ব্যবসায়ীরা কিন্তু একরকম হতাশা রয়েছেন, সাধারণ জেলেরাও কিন্তু হতাশা রয়েছেন, কারণ মৌসুম জুড়ে তারা একরকম ইলিশের সংকট থাকায় কিন্তু তারা তাদের যে আশানুরূপ যেই বেচা বিক্রি বা ধার দেনা তা পরিশোধ করতে পারেনি বলেও কিন্তু ব্যবসায়ীরা জানিয়েছেন। ব্যবসায়ীরা জানিয়েছেন যে ইলিশের সরবরাহ কম থাকায় দাম ঊর্ধ্বমুখী, এতে করে তাদের যেই ঢাকা, চট্টগ্রাম, বরিশালের যে মুকামগুলোতে বকেয়া রয়েছে তা বকেয়া পরিশোধও কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়াও কিন্তু দাম ঊর্ধ্বমুখীর কারণে সাধারণ ক্রেতারাও কিন্তু একরকম ক্ষতিগ্রস্ত, হতাশা প্রকাশ করেছে বলে তো জানিয়েছেন। আমি কিছু সাধারণ ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন ইলিশের জেলা ভোলা, এই জেলা থেকে বিগত সময়ে দেশের 33% ইলিশ কিন্তু সরবরাহ হয়ে থাকে, কিন্তু সেই ক্ষেত্রে ইলিশের জেলা ভোলা থেকেও কিন্তু ভোলার সাধারণ মানুষ কিন্তু ইলিশ খেতে পাচ্ছে না, যাও পাচ্ছে তাও দাম কিন্তু আকাশ ছোঁয়া বলে কিন্তু ক্রেতারা জানিয়েছেন। তো ভোলার মৎস্য কর্মকর্তা বলছেন যে ভোলার যে নদীতে যে ইলিশ সহ অন্যান্য মাছের সংকট রয়েছে তা অচিরেই সংকট লাঘব হবে এবং ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে পর্যাপ্ত ইলিশের দেখা পাবে। তো এই ছিল আমার কাছে ভোলার তুলাতুলি মাছঘাট থেকে ইলিশের দরদামের সর্বোচ্চ তথ্য। রওশন। ইলিশের বাজার পরিস্থিতি জানাতে ভোলা থেকে যুক্ত ছিলেন ইমতিয়াজুর রহমান। ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালিতে এখন ব্যাপক কর্মব্যস্ততা। সামনে ফুল বিক্রির মৌসুম, বৃষ্টির কারণে 1 মাস পিছিয়ে গেলেও বিজয় দিবসকে সামনে রেখে ফুলের চারা গাছ রোপণ এবং পরিচর্যার জন্য দিনরাত পরিশ্রম করছেন চাষিরা। এবারে ফুলকে কেন্দ্র করে 500 কোটি টাকা বাণিজ্যের আশা করছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন রিপন হোসেন, ছবি তুলেছেন এনামুল হক। রং বেরঙের ফুলের রাজ্য যশোরের গদখালি। এখানকার ফুলের চোখ ধাঁধানো সৌন্দর্য অনাবিল প্রশান্তি আনে সবার মনে। বছর জুড়ে ফুলের চাষ হলেও ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত মূল মৌসুম। এই 5 মাসে বিজয় দিবস, ইংরেজি নববর্ষ, বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্ত, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও স্বাধীনতা দিবস ঘিরে চলে ফুলের চাষ। বিশেষ দিবসের প্রায় 70% ফুলের যোগান হয় গদখালি থেকে, তাই সেই চাহিদা মেটাতেই এখন সব তোড়জোড়। সকাল গড়িয়ে সন্ধ্যা সবসময় মাঠে কৃষকের পরিচর্যা। সবথেকে বেশি চাষ হচ্ছে গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা ও গাঁদা ফুলের। গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, জারবেরা ফুলগুলো বাণিজ্যিকভাবে চাষ করি। আমরা পানি টানা শেষ, এখন শুধু 1 টাকা পানি টান দিতে হবে, শুধু শেষ। গোটা ফেব্রুয়ারি জানুয়ারি মাসটায় ফুলের দাম থাকে। রজনী 10 টাকা 12 টাকা, গোলাপ 4 টাকা 5 টাকা, ভালোটা 8 টাকা পর্যন্ত যায়। বাজারে ভালো দাম পেলে আমরা লাভবান হব। গদখালির ফুল চাষী মঞ্জুরুল আলম আগে গোলাপ, রজনীগন্ধা ফুল চাষ করলেও গত 3 বছর ধরে চাষ করছেন জারবেরা ফুলের। বলেন এই মৌসুমে 2 বিঘা জমিতে জারবেরা ফুল চাষে খরচ হয়েছে 2 থেকে 2.5 লাখ টাকা। আবহাওয়া ও ফুলের বাজার ভালো থাকলে এখান থেকে 7 থেকে 8 কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা দেখছেন তিনি। যে আবহাওয়া যাচ্ছে, এরকম আবহাওয়া বা এই যে বাজার ব্যবস্থা যতটুকু আছে, এরকম অবস্থা যদি থাকে, ঠিকঠাক থাকে, তো আমি মনে করছি এবার বছর আমি 7-8 লাখ টাকার ফুল ইনশাল্লাহ আমার এই 2টো বাগান থেকে আমি বিক্রি করতে পারবো। এখন থেকে 21 ফেব্রুয়ারি পর্যন্ত 1-1.5 লাখ টাকা আমার একটা বিক্রির একটা টার্গেট আছে। এবছর ফুলের উৎপাদন একেবারে যে খারাপ তা না, মোটামুটি ভালো অবস্থানে আছে। পিছনে আমরা একটু ভুঁইকটা পরিচর্যা করতে আমাদের সময় লেগেছে। এখানে যে কোপ দেওয়া হয়েছে, খোলের কোপ, বড় খোলের কোপ দিয়ে এখন সার দিতে হবে, সার দিয়ে আবার খোয়াতে হবে।
ফুল ব্যবসায়ী নেতারা বলছেন জাতীয় কয়েকটি দিবস সামনে রেখে চলতি বছর 5 কোটি টাকার বাণিজ্য হবে শুধুমাত্র গদখালি থেকে। এছাড়া এবছর বৃষ্টিতে চাষিরা কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও ভালো দাম পেলে তা কাটিয়ে উঠতে পারবেন বলেও জানান তারা। ফুল নষ্ট হয়েছে, এই জন্য আমরা আশাকাঙ্ক্ষা করছি যে আসলে আমাদের লক্ষ্যমাত্রা পূরণ হবে কিনা। তবে বাজার যদি ভালো থাকে, মূল্য যদি ভালো পাই, তবে আমরা নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় এই অঞ্চল থেকে ফুল বিক্রি করা সম্ভব হবে বলে আমরা আশা করছি। কৃষি বিভাগ বলছে ফুল থেকে সুগন্ধি ও সুগন্ধি তেল উৎপাদন করার বিষয়ে চাষিদের প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হচ্ছে। এছাড়া চাষিদের উৎপাদিত ফুল পরিবহন ও সংরক্ষণে যাতে বেগ পেতে না হয় সে বিষয়েও লক্ষ্য রাখার কথা বলছে কৃষি কর্মকর্তারা। বিভিন্নভাবে কৃষকদের পরামর্শ দিচ্ছি আমরা কিভাবে আরও বেশি পরিমাণ জমিতে এই ফুল আবাদ করতে পারি। আরও বেশি পরিমাণ কৃষক যদি এই ফুল চাষে আগ্রহী হন, তাদের জীবন জীবিকা নির্বাহ হবে এবং তাদের অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। এই অঞ্চলে বাণিজ্যিকভাবে 11 ধরনের ফুলের চাষ হয় 641 হেক্টর জমিতে। এখন যশোর। 3 দশকে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি পাখি কমেছে বাংলাদেশে। এর মধ্যে গত 9 বছরেই দেশে প্রায় 173 প্রজাতির পাখি বিলুপ্তির পথে। বর্তমানে দেশে পাখি প্রজাতির সংখ্যা মাত্র 477। নরসিংদীর বনে বাদারে ঘুরে পাখিদের গল্প বলছেন রাকিবুল ইসলাম, ছবি তুলেছেন কাউসার আহমেদ। একটি একা পাখি, সঙ্গহীন কিংবা নিঃসঙ্গ। নরসিংদীর প্রত্যন্ত গ্রামাঞ্চলে কিছু পাখির ঝাঁক তাদের অস্তিত্ব জানান দিলেও ধোঁয়াটে শহরে ও শহুরে দেয়ালের কার্নিশে খুব একটা দেখা মেলে না কাঠঠোকরা, বুলবুলি, দোয়েল, শ্যামা ও ফিঙেসহ অন্যান্য পাখিদের। চড়ুই, ইষ্টিকুটুম কিংবা ডাহুকের বাসা খুঁজতে ঘুরে বেড়ানো শৈশব এখন ঘোলাটে স্মৃতির প্রচ্ছদ। প্রকৃতি সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক ইউনিয়ন পাখি নিয়ে সবশেষ জরিপ করে 2015 সালে। সে সময়ের জরিপে বাংলাদেশে 650 প্রজাতির পাখির অস্তিত্ব খুঁজে পায় সংস্থাটি। তবে বর্তমানে দেশের অভ্যন্তরে পাখি রয়েছে 477 প্রজাতির। বিশ্বে বর্তমানে 11,000 প্রজাতির পাখি রয়েছে। গবেষকদের তথ্য মতে বাংলাদেশে 301 প্রজাতির আবাসিক পাখি এবং 176 প্রজাতির পরিযায়ী পাখি রয়েছে। গত 9 বছরে দেশে প্রায় 173 প্রজাতির পাখি বিলুপ্তির পথে। পাখি নিয়ে স্মৃতিকাতর হয়েই প্রশ্ন আসে, কেন কমছে পাখি? পোকামাকড় কমছে মানে পাখি কিন্তু কমছে। খাদ্য শিকড়টা বিরাট একটা ঘাটতি হয়েছে। গ্রামাঞ্চলেও কোনো গাছপালা নাই, প্রাকৃতিক গাছ সব কেটে মানুষ নিজের কাঠ গাছ লাগাচ্ছে, যে গাছগুলো হয়তো ওই পাখির জন্য না সুইটেবল না, উপযুক্ত না। তো ওই সমস্ত গাছপালা দিয়ে হয়তো মানুষের আর্থিক হয়তো ডেভেলপ হচ্ছে, বাট পাখির জন্য কিন্তু খাদ্য এবং বাসস্থানের বিরাট একটা সংকট তৈরি হচ্ছে। তো যেহেতু পাখির খাদ্যের সংকট হচ্ছে, তার বাসা বাঁধার সংকট হচ্ছে এবং তার বাসস্থান করার একটা সংকট হচ্ছে। ফ্যাক্টরি থেকে প্রচুর ধোঁয়া নির্গত হচ্ছে। এই ধোঁয়াগুলো গাছের মধ্যে যখন এগুলো যায়, গাছের পাতা অথবা ডাল আঠালো হয়ে যায়, পোকামাকড় এগুলো থাকে না, পাখিরা খাবার খেতে পারে না। যেই জন্য পাখির বিলুপ্তিটা আমি এই হিসাবে দেখি আর কি। খাবারের একটা চরম সংকট দেখা দিচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে। আর এই জলবায়ু পরিবর্তনটা মূলত ঘটতেছে আবহাওয়াগত সংকটের কারণে। পর্যাপ্ত বাসস্থান না থাকা, পতিত জমি, জলাধার ও বনাঞ্চল কমে যাওয়া, কৃষিকাজে বিষ ও রাসায়নিক ব্যবহার করা পাখি কমে যাওয়ার বিশেষ কিছু কারণ। নরসিংদীতে পাখি নিয়ে বর্তমানে কোনো কাজ হচ্ছে না। আমরা এরকম কোনো দিক নির্দেশনা বা বরাদ্দ পাইনি। তারপরও পাখি প্লাস বন্যপ্রাণী যেগুলি আমরা সংরক্ষণ করার জন্য কেউ যদি খাঁচা দিয়ে অথবা কোনো ফাঁদ পেতে ধরার চেষ্টা করে, তো তাহাকে আমরা আইনানুগ অ্যারেস্ট করি অথবা আইনানুগ ব্যবস্থা করার গ্রহণ করি। গবেষক ও পাখি বিশেষজ্ঞরা বলছেন, গত 30 বছরে দেশে পাখির সংখ্যা প্রায় 6 ভাগের 1 ভাগ কমেছে। পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের পাশাপাশি সাধারণ মানুষদেরও এই বিষয়ে সচেতন হবার তাগিদ দিলেন তিনি। কোনো এলাকা শিল্পায়ন বেশি হবে, নগরায়ন বেশি হবে, হ্যাঁ একটা তখন গাছ কমে যাবে। গাছ কমে গেলেই আবার পাখির সংখ্যাগুলো কমে যায়। আবার কমে যায় বলতে পাখিগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। দেশে বর্তমানে বনভূমির পরিমাণ 25,75,000 হেক্টর। এই বিলুপ্ত প্রায় পাখি ও জীববৈচিত্র্য রক্ষা করতে হলে সম্মিলিত প্রচেষ্টায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ জরুরি। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। দেশের বাইরের খবর। 2027 সালে মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত ক্ষমতায় থাকার ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো।
বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি জানান 2025 সালের বাজেট প্রণয়ন করাই বর্তমানে সরকারের প্রধান লক্ষ্য। ফলে শিগগিরই ঘোষণা করা হবে নতুন প্রধানমন্ত্রীর নামও। প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের সরকার পতনের জন্য কট্টর ডান এবং বামপন্থী দলগুলোকেই দায়ী করেছেন ফরাসি প্রেসিডেন্ট। এদিকে মিশেল বার্নিয়েরের পদত্যাগ পত্র গ্রহণ করেছেন ম্যাক্রো। তবে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত বার্নিয়েরকে সরকার চালিয়ে যাবার নির্দেশনা দেওয়া হয়েছে। 10 মিনিটের টেলিভিশন ভাষণে ম্যাক্রো বলেন, নতুন সরকার বিভিন্ন দলের প্রতিনিধিত্ব থাকবে। কূটনৈতিক মহলে যুক্তরাষ্ট্রের আধিপত্য ধরে রেখে পরবর্তী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে সব ধরনের সহায়তা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেছেন, দায়িত্ব ছাড়ার আগ পর্যন্ত গাজায় যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে যাবেন তিনি। সতীর্থ কর্মকার জানাচ্ছেন বিস্তারিত। 2013 সালে ভারপ্রাপ্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে যুক্তরাষ্ট্রের প্রশাসনিক দপ্তরে কাজ শুরু করেন অ্যান্টনি ব্লিংকেন। 2015 থেকে 2017 পর্যন্ত ছিলেন ভারপ্রাপ্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। 2021 সালে বাইডেনের ক্যাবিনেটে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পান তিনি। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন থেকে গাজা যুদ্ধ, বেলজিয়ামের ব্রাসেলস থেকে কাতারের দোহা, গেল 4 বছর কূটনৈতিক বলয়ে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় ব্যস্ত সময় পার করেছেন ব্লিংকেন। 20 জানুয়ারি শপথ গ্রহণের মধ্য দিয়ে 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে নতুন মন্ত্রিসভার জন্য মনোনীত সদস্যদের নাম ঘোষণা করেছেন তিনি। তাই দায়িত্ব ছাড়ার আগে সংবাদ মাধ্যম রয়টার্সকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন বর্তমান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মুখ খুলেছেন ক্ষমতা হস্তান্তর নিয়ে, প্রতিশ্রুতি দিয়েছেন নতুন পররাষ্ট্রমন্ত্রীকে কোনো ধরনের বেগ পেতে হবে না। চীন ও কিউবা বিদ্বেষী এবং ইসরায়েলের কট্টর সমর্থক 53 বছর বয়সী মার্কো রুবিওকে পররাষ্ট্র দপ্তরের জন্য মনোনীত করেছেন ট্রাম্প। দায়িত্ব নেয়ার পর মার্কো রুবিও যেন প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ শুরু করতে পারেন এমন পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি দিয়ে আলোচনা শুরু করেন ব্লিংকেন। And my focus, as I said, is to make sure that I hand off the strongest possible hand for them to play. And I think that's in the interest of the country and in the interest of the administration. I want to make sure that my successor, Senator Rubio, is able to hit the ground running. গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধে মার্কিন প্রশাসন সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করেছে কিনা, কিংবা যুদ্ধবিরতির আলোচনা এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র কতটা কার্যকরী ভূমিকা রাখতে পেরেছে, এমন প্রশ্নের জবাবে ব্লিংকেন বলেন, বাইডেন প্রশাসনের কিংবা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার সক্ষমতার বিচার দেশের মানুষ করবে। মধ্যপ্রাচ্য ইস্যুতে ওয়াশিংটন এখনো পর্যন্ত কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী আশ্বাস দেন, ক্ষমতা ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি কার্যকরে আলোচনা চালিয়ে যাবেন তিনি। I don't have time to do that now. My time is focused on trying with every minute that we have to get the hostages home, to end this conflict, and to put Gaza on a better path. ইউক্রেন রাশিয়া সংঘাতে কিয়েভের বিজয় নিশ্চিতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ও নতুন মন্ত্রিসভা বর্তমান প্রশাসনের মতো সোচ্চার থাকবে এমন আশাবাদ ব্যক্ত করেন ব্লিংকেন। তরুণদের যুদ্ধে পাঠানোর বিষয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পরিকল্পনা নিয়ে বিতর্ক থাকলেও ব্লিংকেন মনে করেন প্রয়োজনীয়তা আছে বলেই কিয়েভ এমন সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া দক্ষিণ কোরিয়ায় চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়ে ব্লিংকেন বলেন, প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল সামরিক আইন জারির আগে ওয়াশিংটনকে কোনো তথ্যই দেননি। অচিরেই দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতের পরিকল্পনা আছে তার। এছাড়া আলোচনার মাধ্যমে এই রাজনৈতিক কোন্দলের সমাধান সম্ভব বলেও বিশ্বাস করেন ব্লিংকেন। উত্তাল মধ্যপ্রাচ্য, বৈরিতায় আচ্ছন্ন ইউরোপ, চীন, উত্তর কোরিয়া আর রাশিয়ার চোখ রাঙানি, সব মিলিয়ে গেল 4 বছরে অনেকগুলো ঝড় সামলেছেন ব্লিংকেন। কূটনৈতিক পরিমণ্ডলে যুক্তরাষ্ট্রের স্বার্থ কতটা রক্ষা করতে পেরেছেন দিন শেষে তা মূল্যায়নের ভার যুক্তরাষ্ট্রের জনগণের ওপরই ছেড়ে দিতে চান বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। After the end of this administration, for people to judge what we did. সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এবার খেলার খবর। আসন্ন বিপিএল-এর সংস্কার বাজেটে বাড়ছে আরও 5 কোটি টাকা। এ নিয়ে সংস্কার বাজেট দাঁড়ালো 36 কোটি টাকায়। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিস্থাপন করা হচ্ছে না মিরপুর স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিন। বিস্তারিত জানাচ্ছেন রেদওয়ান শাওন। শীতের আগমনী বার্তার সাথে দেশের ক্রিকেটে বইছে বিপিএল-এর নতুন আসরের আবহ। মিরপুর শেরি বাংলায় রাত দিন এক করে চলছে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট সফল করার মহা আয়োজন।
2012 সালে যাত্রা শুরু করা বিপিএল গেল এক যুগে মাঠে গড়িয়েছে 10 বার। তবে এর 11তম আসরকে ভিন্ন মাত্রা দিতে এবার ছায়া হয়ে পাশে দাঁড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। গড়পড়তা টুর্নামেন্টটিকে বিশ্ব দরবারে আরও আলোকিত করতে প্রধান উপদেষ্টার পরামর্শে কাজ করছে জাতীয় ক্রীড়া পরিষদ। এরই মধ্যে আসরের 3 ভেন্যুতে সংস্কার কাজ শুরু করেছে এনএসসি। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে সংস্কার কাজের প্রাথমিক বাজেট 31 কোটি টাকা ধরা হলেও আবারও বাড়ছে সেটি। এনএসসির পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক মাহবুব মোর্শেদ জানিয়েছেন 3 স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজারদের চাওয়ায় 5 কোটি টাকা বাড়ানো হচ্ছে সংস্কার কাজের বাজেট। যদিও এনএসসির সচিবের দাবি বাড়তি বাজেট বহন করবে বিসিবি। কিছুটা বাজেট বেড়েছে, কারণ এটা কি এক্স্যাক্টলি বলা যায় না কেমন? হ্যাঁ, এটা হচ্ছে হলো টোটাল হলো 36 কোটি টাকার মতো। তো এর মধ্যে সরকার দিবে 31 কোটি টাকা আর অতিরিক্ত টাকাটা দিবে বিসিবি। এদিকে গেল মার্চে মিরপুর স্টেডিয়ামের পূর্ব গ্যালারির জায়ান্ট স্ক্রিনটি ভেঙে পড়লেও তা সংস্কারের প্রয়োজনীয়তা বোধ করেনি বিসিবি। এমনকি দীর্ঘ 9 মাসে পরিষ্কার হয়নি জায়ান্ট স্ক্রিনের ধ্বংসস্তূপ। এ বিষয়ে বোর্ডের গ্রাউন্ডস ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন জানান, বিপিএল এর আগেই বসানো হবে নতুন জায়ান্ট স্ক্রিন, আর এর দায়িত্ব নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। হ্যাঁ, এটা তো আমাদের বাংলাদেশে যতগুলো জায়ান্ট স্ক্রিন আছে এগুলো সব জাতীয় ক্রীড়া পরিষদের লাগানো। গভর্নমেন্ট লাগাইছে, বিসিবি কোনটা লাগায়নি। আচ্ছা। যদিও এনএসসির সচিব জানিয়েছেন বিপিএল এর আগে পাওয়া যাচ্ছে না স্থায়ী জায়ান্ট স্ক্রিন। যেই সময়ে এলসি করে বাইরে থেকে একটা জায়ান্ট স্ক্রিন আসবে ওই সময়টা আসলে পাওয়া যাচ্ছে না। ততদিন একটা ভাড়া করা জায়ান্ট স্ক্রিন দিয়ে কাজ চালানো হবে বিপিএল এ। আর এই বরাদ্দের মধ্যে জায়ান্ট স্ক্রিনটা ধরা আছে, তখন আবার একটু সুবিধা ছিল। রেদওয়ান শাওন, এখন ঢাকা। শেষ করছি এখন সকাল, তার আগে শিরোনামগুলো আরও একবার। আগ্রাসন অপতথ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা, ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখার আহ্বান। এদেশের ধর্মীয় নেতৃত্ব তারা তাদের জায়গা থেকে অত্যন্ত দায়িত্বশীল। আমরা বাংলাদেশের মানুষ, আমরা যে আসলে সম্প্রীতির মানুষ, যে আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ অনেকের পরিচয় মেলেনি আজও। 127টি কবরের মরদেহ শনাক্তে আদালতের নির্দেশের অপেক্ষায় স্বাস্থ্য মন্ত্রণালয়। ভোট কারচুপি এবং ছাত্র আন্দোলনে হত্যায় অভিযুক্ত আনসার বাহিনী ঢেলে সাজানোর চেষ্টা, নির্বাচনী ব্যবস্থায় নিয়োগের আগে খোঁজ নেয়ার তাগিদ। এবং কুমিল্লার লালমাই পাহাড় কেটে তৈরি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা, 10 বছরের মধ্যে অস্তিত্ব বিলীন হওয়ার শঙ্কা। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে যুক্ত থাকতে ভিজিট করুন youtube.com/3/ekontv।